আপনি যদি পুলিশের সাথে সহযোগিতা করেন তবে হয়তো আপনার আংটি বদল ভালোভাবেই মিটে যাবে। সানায়া চুপচাপ পুলিশের গাড়িতে গিয়ে বসল। অন্যদিকে সানায়া যাওয়ার পর প্রায় 1 ঘন্টার বেশি সময় পার হয়ে গিয়েছিল। পরিবারের সবাই এখন তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তার ওপর যে কোনো মুহূর্তে রঘুবীর পণ্ডিত সপরিবারে আগরওয়াল হাউসে পৌঁছে যাবেন। গায়ত্রী দেবী বারবার ঘড়িতে সময় দেখছিলেন। আংটি বদলের আনন্দ তার মুখ থেকে উধাও হয়ে গিয়েছিল। করণবীর বেটা, কি হলো? কিছু খবর পেলে? মেয়েটা শেষ পর্যন্ত গেল কোথায়? মা, আমি কখন থেকে ফোন করছি, কিন্তু ও ফোনই তুলছে না। সানায়া জানে আজ ওর আংটি বদল, আর পাত্রপক্ষ যে কোনো সময় চলে আসবে, তাও মেয়েটা গায়েব। গায়ত্রী দেবী কথা শেষ করার আগেই বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। এই শব্দ শুনে তিনি অবাক হয়ে করণবীরের দিকে তাকাতে লাগলেন। অবনীও কিছু বুঝতে পারছিল না। সে পরের মুহূর্তেই গীতা আর অনিলের পাশে গিয়ে দাঁড়ালো। কিন্তু গৌতম পুলিশ আসার কারণ খুব ভালোভাবেই জানত। ইন্সপেক্টর সাহেব, কি হয়েছে? আপনারা হঠাৎ? গায়ত্রী দেবী কথা মাঝপথে থামিয়ে সানায়াকে দেখতে লাগলেন, যার চারপাশে পুলিশ দাঁড়িয়েছিল। তোমাদের মধ্যে করণবীর আগারওয়ালকে? এটি শুনেই গায়ত্রী দেবী অবাক হয়ে করণবীরের দিকে তাকাতে লাগলেন। করণবীর, এসব কি? এই পুলিশরা তোমার কাছে কেন? ছাড়ুম, ও আর কি বলবে, আমি বলছি। আসলে এই সাহেব উপহার হিসেবে যে গাড়িটা দিয়েছেন সেটা চুরির। আমরা অনেক দিন ধরে এমন এক চক্রের সন্ধানে ছিলাম যারা অন্য শহর থেকে দামি গাড়ি চুরি করে সেগুলোর যন্ত্রাংশ বদলে ফেলে এবং তারপর বিক্রি করে দেয়। এই কথা শোনা মাত্রই গায়ত্রী দেবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। অন্যদিকে পরিবারের বাকিরাও নিজেদের মধ্যে ফিসফাস শুরু করে দিল। এসব কি করণ? তুমি আমার কাছে মিথ্যে বললে, তাও আবার এত বড় একটা দিনে। তুমি কি জানো তোমার এই কাজের জন্য আমি কাউকে মুখ দেখানোর যোগ্য থাকব না? বেরিয়ে যাও এখনই, আর আজকের পর আমাকে নিজের মুখ দেখিও না। মা, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো শুধু সানায়াকে একটা দামি উপহার দিতে চেয়েছিলাম। ইন্সপেক্টর সাহেব, এই গাড়ির সাথে আমার নাতনির কোনো সম্পর্ক নেই। ও নির্দোষ। এই গাড়িটা আমার ছেলের, আর সেই এটা চুরি করেছে। আপনি একে নিয়ে যান, কারণ এই কাজের জন্য ওর শাস্তি হওয়া উচিত। গায়ত্রী দেবীর কড়া সুর শুনেই হাবিলদার এগিয়ে এসে করণবীরকে হাত কড়া পরিয়ে দিল এবং সবার সামনে দিয়ে তাকে জোর করে নিয়ে গেল। করণবীরের চোখে মুখে তখন লজ্জার ছাপ স্পষ্ট। পার্টিতে যে আনন্দ আর উৎসবের মেজাজ ছিল তা এখন এক অদ্ভুত উত্তেজনায় বদলে গেল। গায়ত্রী দেবী রাগী চোখে গৌতমের দিকে তাকিয়েছিলেন। গৌতম মনে মনে খুশি ছিল, কারণ কিছুক্ষণ আগেই এই গায়ত্রী দেবী অবনীকে চরম অপমান করেছিলেন। আগারওয়াল পরিবারের বাকি সদস্যরাও এই নিয়ে আলোচনা করছিল। ঠিক আছে, তামাশা শেষ হয়েছে, তাই এখন এই বিষয়ে আর কেউ কোনো কথা বলবে না। কিছুক্ষণের মধ্যেই পাত্রপক্ষ এখানে পৌঁছে যাবে। তারা আসার আগে সবাই আমার কথা ভালো করে কান খুলে শুনে নাও। এখানে কি হয়েছে, কেন হয়েছে, কেউ কিচ্ছু জানে না। কেউ এ নিয়ে মুখ খুলবে না। নিজের গম্ভীর কণ্ঠস্বরে সবার দিকে একবার তাকিয়ে গায়ত্রী দেবী সানায়াকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। গায়ত্রী দেবী যেতেই অবনী গৌতমকে সন্দেহ ভরা চোখে দেখতে লাগল। তুমি কি করে জানলে যে গাড়িটা চুরির ছিল? অভিজ্ঞতা। স্পোর্টস কার সম্পর্কে আমার অনেক ধারণা আছে। আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম, কারণ ওটার অনেক পার্টস নকল ছিল। আমি জানতাম না যে তুমি স্পোর্টস কার সম্পর্কে এত কিছু জানো। অবনের কথা শুনে গৌতমের মনে খুশির ঢেউ বয়ে গেল। দেখতে দেখতে সবাই গাড়ির কথা ভুলে গেল। কিছুক্ষণের মধ্যেই সেই মুহূর্ত এলো যার অপেক্ষায় সবাই ছিল। রঘুবীর পণ্ডিত নিজের ছেলে আর পরিবারকে নিয়ে আগারওয়াল হাউসে পৌঁছে গেলেন। বাড়ির সামনে একের পর এক দামি গাড়ি দেখে সবার চোখ কপালে উঠল। পরক্ষণেই ভৃত্যরা গাড়ি থেকে প্রচুর দামি গয়না, ব্র্যান্ডের ব্যাগ, দামি পোশাক আর জুতোর স্তূপ লাগিয়ে দিল। এসব দেখে রঘুবীর পণ্ডিতের আভিজাত্য স্পষ্ট বোঝা যাচ্ছিল। গায়ত্রী দেবী এসব দেখে গাড়ির ঘটনা ভুলে গিয়ে বেআইদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। অন্যদিকে সানায়া তার ধনী হবু স্বামীকে দেখে অবনীকে অপমান করার সুযোগ খুঁজতে লাগল। সানায়া অবনীকে খোঁচা দিয়ে বলল, অবনী, সিদ্ধার্থ আমার জন্য খুব দামি ব্যাগ নিয়ে এসেছে, যা তুমি হয়তো কোনোদিন চোখেও দেখোনি। তুমি চাইলে এর থেকে একটা ব্যাগ রাখতে পারো।
কে জানে তোমার এই হাবাদে স্বামী কোনোদিন তোমাকে এসব কিনে দিতে পারবে কিনা। অনেক ধন্যবাদ, কিন্তু তোমার এই ভালোবাসা আমার ছোটবেলা থেকেই সহ্য হয় না। তো এখন কি হবে? তোমার এই অহংকার তোমাকেই মোবারক, আমার এসবের কোনো দরকার নেই। আর হ্যাঁ, মানুষ যখন ভেতর থেকে ফাঁপা হয় তখন দামি জিনিসের জেল্লাও সেই শূন্যতাকে ঢাকতে পারে না। আশা করি বুঝতে পেরেছ। এই কথা বলে অবনী মৃদু হেসে সেখান থেকে চলে গেল। অপমানে সানায়ার মুখ লাল হয়ে গেল, কারণ তার সব চাল উল্টে যাচ্ছিল। অন্যদিকে সিদ্ধার্থ সানায়ার বাড়িতে এত সম্মান পেয়ে মনে মনে খুব খুশি ছিল, কিন্তু গৌতমকে দেখা মাত্রই তার মুখের হাসি উধাও হয়ে গেল এবং হঠাৎই অবতার গ্রুপে হওয়া সেই কথাগুলো তার মনে পড়ে গেল। কাল তুমি খুব লাফাচ্ছিলে, কি বলেছিলে যেন? তুমি অবতার গ্রুপে চাকরির জন্য এসেছ? সত্যি করে বলো তো, তুমি ওখানে কি করছিলে? এই কথা বলে সিদ্ধার্থ গৌতমের চোখের দিকে সরাসরি তাকিয়ে রইল। পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিসের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।